আমার সদ্য কেনা বাইক চড়ে রাতের বেলা বন্ধুর বাড়ি থেকে ফিরব, এমনই একটা ইচ্ছে ছিল। তাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। বন্ধুর বাড়িতে সন্ধ্যাবেলা কেক কাটা, তারপর হই হুল্লোড় খাওয়া দাওয়া করে যখন পথে নামলাম, তখন কিন্তু বেশ রাত হয়ে এসেছে। আমার বন্ধুর বউ বারবার বলেছিল তার বাড়িতেই রাতটা থেকে যেতে। আসলে এখান থেকে আমার বাড়ির পথটা অনেকটাই দূরে, প্রায় ৪৫ কিলোমিটার। একটা হাই রোডের ওপর দিয়ে যেতে হবে। রাত্রের দিকে এই রোডটা একদম শুনশান থাকে, আর এদিকে রাস্তায় হাতে গোনা বড় বড় কয়েকটা ট্রাক লরি ছাড়া কিছুই যায় না তেমন। তাছাড়া এ সময় কোথাও কোনো গাড়ি পাওয়া দুষ্কর। এমনিতে শীতের সময় রাস্তাঘাটে লোকজন একটু কমই থাকে। জিরাট থেকে বেরোবার সময় ঘড়িতে দেখলাম রাত 11:50। বন্ধুর প্রবল আপত্তি অগ্রাহ্য করে বাইক চালিয়ে যখন হাই রোডে এসে উঠলাম, তখন ঘড়ি বলছে রাত 12:10। এই হাই রোড ধরে ঘন্টাখানেক চললে বাড়িতে গিয়ে পড়ব। তবে শেষে হাই রোড থেকে ছোট্ট গলি পথে মিনিট 10 ভেতরে ঢুকতে হবে। গায়ে ফুলাতা শার্টের উপর একটা পুলোভার চড়ানো ছিল, দু হাতে গ্লাভস নেই, মাথার উপর একটা মাংকি ক্যাপ, চোখে একটা অল্প পাওয়ারের চশমা। সত্যি কথা বলতে গেলে চোখ আর নাক ছাড়া বাকি সমস্ত কিছুই ঠান্ডার হাত থেকে আড়ালে রাখা ছিল, যাতে এই শীতে রাতে বাইক চালাতে গিয়ে ঠান্ডাটা না লাগে। সোজা এক মনে বাইক চালিয়ে এগিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে। মাঝে মাঝে উল্টো দিকে আসা বড় বড় লরিগুলো শো শো শব্দে পাশ থেকে বেরিয়ে যাচ্ছিল। আমি রাস্তার এক পাশ ধরেই গাড়ি চালাচ্ছিলাম। পেছন থেকে আসা গাড়িগুলোকে মাঝে মধ্যে একটু বেশি সাইড দিতে হচ্ছে, নইলে মনে হচ্ছিল একটু সুযোগ পেলেই তারা আমার গায়ের উপর উঠে পড়বে। আমিও তাদের সেই সুযোগ দিতে চাই না, তাই একদম রাস্তার ধার ঘেঁষে এগিয়ে যাচ্ছিলাম। বেশ কিছুক্ষণ এইভাবে যাচ্ছি। প্রথম দিকটায় হাই রোডের আশেপাশের জনবসতি থাকলেও খানিকটা যাওয়ার পরেই শুরু হলো দুপাশে ফাঁকা ধানের জমি। এমনিতেই শীতের সময়, আর তার উপর চারপাশে অল্প অল্প কুয়াশা পড়তে শুরু করেছে। ঠান্ডা এখনো জাঁকিয়ে পড়েনি, তবে যেটুকু পড়েছে তাতে এই রাতের বেলা শরীর কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কোন রকমে মনে মনে একটা গান গুনগুন করতে করতে গাড়িটা নিয়ে এগিয়ে চলেছিলাম। একটু আগে যে লরিটা আমার পাশ দিয়ে গেছে, তারপরে প্রায় মিনিট 5 হয়ে গেছে কোনো কিছুরই আর এই রাস্তা দিয়ে যায়নি। মনে মনে ব্যাপারটা হিসেব করছিলাম। তাছাড়া আরেকটা কথাও ভাবছিলাম, কাল সকালে দোকান খোলার কথা। আমার একটা ছোট্ট দোকান রয়েছে, স্টেশনারি দোকান বলা যেতে পারে। তাছাড়া এমন কোনো জিনিস নেই যেটা সেখানে পাওয়া যায় না। ছোটদের খেলার জিনিসপত্র থেকে শুরু করে খাতা, পেন, পেন্সিল, এমনকি চকলেট থেকে শুরু করে ছোট ছোট গিফট আইটেম পর্যন্ত। এর মধ্যে একদিন আবার কলকাতায় যেতে হবে, বেশ কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে ওখানে গিয়ে। রোজ নামচারে এইসব চিন্তাই মধ্যবিত্ত মাথায় সাধারণত বেশি ঠাঁই পায়। একটু অন্য মনস্ক হয়ে পড়েছিলাম। রাস্তার দিকে ধ্যান ফিরতে হঠাৎ করে মনে হলো পাশের মাঠের ধানের গাছগুলোর ভেতর থেকে বেরিয়ে আসছে একটা কালো রঙের কি জানে, রাস্তার উপরে উঠে আসছে যে। জিনিসটা হঠাৎ করে আমার চাকার সামনে এসে পড়তে আমি থতমত খেয়ে ব্রেক কষলাম। চট করে ওভাবে ব্রেক কষলে একটা প্রবল ঝাঁকুনিতে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি পুরোপুরি ব্রেকটা না কষে সামান্য আলগা কষেছিলাম, আর তাতেই গাড়ির চাকা রুদ্ধ হলো। তবে কালো রঙের যে জিনিসটা দেখলাম, মনে হলো সেটা কিন্তু আর দাঁড়ালো না, এক দৌড়ে ওপারে অন্ধকারের ক্ষেতের মধ্যে ঢুকে গেল। এভাবেই রাতের বেলা মাঝে মাঝে এই হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার হেডলাইটটা ভাগ্যিস নিচে করা ছিল, তাই জিনিসটা চোখে পড়েছিল। কিন্তু ওই এক মুহূর্তের জন্য
হেডলাইটের হলদে আলোয় জিনিসটা দেখে মনে হয়েছিল একটা কালো রঙের বেড়াল, আর তার দুটো উজ্জ্বল চোখ কেমন যেন লাল রঙের। হেডলাইটের আলো বিড়ালের চোখে গিয়ে পড়লে সেটা হলদে দেখাতে পারে, কিন্তু লাল হবে কেন? ব্যাপারটা আমি ঠিক দেখেছি, ভুল হবার মতো নয়। ততক্ষণে একবার পেছনে দেখে নিয়ে একপাশে গাড়িটা দাঁড় করালাম। হঠাৎ করে ব্যাপারটা ঘটে যাওয়ার জন্য একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। তাছাড়া গাড়িটা আমি সদ্য কিনেছি, মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা অনেক রয়েছে, তবে আমার এই গাড়িটা নতুন। তাই গাড়িটার গায়ে একটা দাগ পড়লে বুকের ভেতর কেমন যেন ছ্যাত করে উঠল। আধো অন্ধকারে চাঁদের আলোয় আমার একটু পাশেই দাঁড়িয়ে থাকা নতুন কালো রঙের 21 সিসির জাপানি মোটরসাইকেলটা যেন চকচক করে উঠল। মুহূর্তের মধ্যে বিহলতা কাটিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে আবার স্টার্ট দিলাম। হলদে হেডলাইটটা জ্বলে উঠল, আর সেই আলোতেই আমার চোখে পড়ল আমার থেকে প্রায় 50 হাত দূরে পথের পাশে কি যেন একটা নড়ছে। আমি আস্তে আস্তে যত সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম, তত ভালোভাবে দেখতে পেলাম সেই বস্তুটাকে। আর অন্য কিছু নয়, একটা মানুষ। তার পরনে একটা সাদা রঙের জামা, নিচের দিকে একটা নীলচে রঙের লুঙ্গি, আর তার প্যাকাটির মতো একটা লাঠি রয়েছে। অন্য হাতে ধরে থাকা একটা ছোট্ট ব্যাগের মতো কিছু একটা। অন্তত এতটা দূর থেকে সেটুকুই বোঝা গেল। আর একটু এগিয়ে যেতে বুঝলাম লোকটা হাত দেখিয়ে আমাকে থামতে বলেছে। আমি তার কাছে গিয়ে ব্রেক কষতেই মোটরসাইকেলটা তাকে টপকে একটু এগিয়ে গিয়ে থামলো। লোকটা কিন্তু আমায় অবাক করলো। সে একবারও ঘুরে আমার দিকে তাকালো না, বরং আগের মতোই সামনের দিকে তাকিয়ে হাত দেখাতে লাগলো। যেন মনে হলো লোকটা এই আধো অন্ধকারের মধ্যে আমায় একদম দেখতেই পায়নি। কিন্তু সেটাই বা কি করে হয়? আমার গাড়িতে হেডলাইটটা চলছে, তাছাড়া তার একদম সামনে দিয়ে তার দিকেই তাকাতে তাকাতে এলাম, অথচ সে আমায় দেখতে পাবে না, এমনটা তো হয় না। লোকটা কিন্তু তখনও পেছনের দিকে ঘুরে তাকায়নি। আমি বাধ্য হয়ে একবার ইঞ্জিনটা বন্ধ করে পেছনের দিকে ঘুরে বললাম, কি ব্যাপার, আপনি কোনো সমস্যায় পড়েছেন নাকি? এভাবে হাইরোডের কাছে হাত দেখালে কোনো গাড়ি দাঁড়াবে না কিন্তু। লোকটা কিন্তু আমার কথাতেও পেছনের দিকে ঘুরে তাকালো না। আমি ভাবলাম লোকটা কালা নাকি, শুনতে পায় না। আমি আবার বাধ্য হয়ে বললাম, আরে দাদা, কি ব্যাপার বলুন তো, আপনি চাইছেনটা কি? এভাবে পথের মাঝে হাত দেখাচ্ছেন কেন? আশ্চর্য, লোকটা কিন্তু তখনও আগের মতোই সামনের দিকে তাকিয়ে হাত দেখিয়ে চলেছে। এই যে একটু আগে আমি তার ঠিক পেছন দিকে এসে দাঁড়িয়েছি, ব্যাপারটা যেন সে খেয়াল করতেই পারেনি। এবার আর আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। লোকটাকে বড্ড অদ্ভুত বলে মনে হচ্ছে। তাছাড়া লোকটা সামনের দিকেই তাকিয়ে আছে, পেছনে, ডান দিকে, বাঁ দিকে কোথাও তাকাচ্ছে না। তার হাতের লাঠিটা এখন চলে এসেছে তার বাঁ হাতে। আধো অন্ধকারে চাঁদের অল্প আলোয় লোকটাকে ভালোভাবে দেখা যায় না, তবে এটুকু বোঝা যায় লোকটার মাথায় একটা মস্ত টাক। গাড়িটা একপাশে দাঁড় করিয়ে আমি পেছনের দিকে হেঁটে গেলাম। বোধহয় কোনো বিপদে পড়েছে, না হলে এমন জনশূন্য ফাঁকা হাই রোডের মাঝখানে, দুপাশে যেখানে ধানের জমি ছাড়া আর কিছু নেই, সেখানেই লোকটা আসবে কি করে? আমি একটু এগিয়ে গিয়ে লোকটার সামনে দাঁড়ালাম। এতক্ষণে যেন লোকটা আমায় দেখতে পেল, আর তখনও আমি লোকটাকে ভালোভাবে দেখার সুযোগ পেলাম। তার মুখটা কেমন যেন রোগাটে, চোখ মুখ শুকিয়ে গেছে, যেন মনে হয় একটা কঙ্কালের উপরে
কেউ যেন চামড়া বসিয়ে দিয়েছে, ফলে জায়গায় জায়গায় কুঁচকে আছে, ভাঁজ পড়েছে অজস্র। চাঁদের অল্প আলোয় তার টাক পড়া মাথার আশেপাশে ছোট ছোট সাদা হয়ে আসা চুল, কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়েছে। এত কিছু এই চাঁদের আলোয় দেখা সম্ভব নয়, কিন্তু আমি একদম তার সামনে এসে দাঁড়ানোর জন্য সেটা বুঝতে পারছি। তার গায়ের রং খানিকটা কালো, ছোট ছোট দুটো কান আর নাকের একপাশে একটা ছোট কালো রঙের জরু, পাতলা ঠোঁট, আর সেই ঠোঁটের ভেতর থেকে উকি মারছে দুপাটি সাদা দাঁত। আমি সামনে দাঁড়িয়ে বললাম, এই যে কি ব্যাপার বলুন তো, আপনাকে দেখে আমি গাড়ি দাঁড় করালাম, আর আপনি আমায় দেখতেই পেলেন না। লোকটা এইবার যেন আমার কথা শুনতে পেয়ে আমার কথার মানেটা বুঝতে পারল। পেছনের দিকে তাকিয়ে আমার গাড়িটাকে দেখে একটু লজ্জিত গলায় বলল, মানে ক্ষমা করবেন, আমি দেখতে পাইনি। আসলে এমন হচ্ছে না, মাঝে মাঝে চোখের দৃষ্টিটা এত ঝাপসা হয়ে গেছে, মাঝে মাঝে অনেক কাছের কিছু দেখতে পাই না। লোকটাকে দেখে তার বয়স যা মনে হলো তাদের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসাটা অস্বাভাবিক নয়। তার গায়ের সাদা পাতলা জামা মাঝে মাঝে অল্প হাওয়ায় উঠছে, পরনের লুঙ্গিটা হাঁটু পর্যন্ত, তার তলায় দুটো কালো পা যেন অন্ধকারে কোথায় মিশে গেছে। আমি বললাম, কিন্তু এত রাতে আপনি এই ফাঁকা হাই রোডের একপাশে দাঁড়িয়ে করছেনটা কি? আরে মশাই, আপনি যাবেন কোথায়? আমি যাব সামনে। আসলে একটা ভ্যান গাড়ি আমায় এই শালপোতা পর্যন্ত ছেড়ে দিয়ে গেল। বললাম, কিছুতেই যেতে রাজি হলো না। আর বড় রাস্তা ধরে আর একটু গেলেই আমার গ্রাম। আর একটু যদি যেতে পারতাম। পায়ে প্রচন্ড ব্যথা, শীতের সময়, তাই বাতের ব্যথাটাও বেড়েছে। হেঁটে হেঁটে এতটা পথ যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, বুঝলে। তার কথায় অবাক হলাম। একটা গাড়ি যদি তাকে এতটা পর্যন্ত দিয়ে যায়, তাহলে সেই গাড়িটা তাকে আরেকটু পৌঁছে দিল না কেন? সেই কথাটা তাকে জিজ্ঞাসা করতেই যাব, তার আগে সে তার দুটো হাত দিয়ে নিজের গোটা শরীরটায় হাত বোলাতে লাগলো। দেখে বোঝা গেল তার ভীষণ ঠান্ডা লাগছে। এই শীতের মধ্যে তার পরনে একটা সাদা রঙের পাতলা জামা ছাড়া আর কিছুই নেই। তাই বললাম, আমি ওদিকে যাব, আপনি চাইলে আমার সঙ্গে আসতে পারেন। তবে তবে এই শীতের রাতে আপনি এইভাবে বাইকে গেলে খুব ঠান্ডা লাগবে, কিন্তু এরকম পাতলা জামা পরে বেরিয়েছেন কেন? লোকটা একটু ইতস্তত করলো, হাত দিয়ে পাতলা জামাটা একবার টেনে সিধে করতে করতে বলল, সেদিন তো এটা পরেই বেরিয়েছিলাম, তাই এটা পরেই থাকি। লোকটা পাগল নাকি? তখন থেকে সব অদ্ভুত কথাবার্তা বলে চলেছে। মনে হালকা খটকা লাগছে, কিন্তু লোকটাকে কেমন চেনা চেনা মনে হলো। নিজের মনকে খানিকটা বুঝিয়ে নিয়ে লোকটাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাবটা দিলাম। একবার মনে হলো হয়তো আমার ওদিকে কোথাও একটা থাকে। আমাদের ওদিকটায় সবাইকে যে আমি খুব ভালোভাবে চিনি তেমনটা তো নয়। অনেকে এমন থাকে যারা শুধুই মুখ চেনা। ইনিও হয়তো তেমন কেউ। সে যাই হোক, এত রাতে এরকম কনকনে ঠান্ডায় কাউকে এই জনপ্রাণীহীন প্রান্তরের মাঝে ফেলে যাওয়াটা ঠিক হবে না। লোকটাকে বাইকের পেছনে বসতে বলে আমি বাইকে উঠে বসলাম। অন্ধকারে বুঝতে পারলাম লোকটা পেছনে এসে আমার বাইকের ব্যাক সিটে বসেছে। তার একটা ঠান্ডা হাত এসে আমার কাঁধের উপর পড়ল। হাতটা শীতে এত ঠান্ডা হয়ে গেছে যে পুলোবার ভেদ করেও সেই ঠান্ডাটা আমার গায়ে লাগলো, যেন ছুরির মতো বিঁধল। আমি হালকা কেঁপে উঠলাম। বললাম, আপনার হাত তো ভীষণ ঠান্ডা হয়ে গেছে দেখছি। লোকটা আমার কথায় সামান্য হাসলো, তারপর বলল, সে তো হবেই,
কি করব, এতদিন ধরে তো দাঁড়িয়ে রয়েছি তো। লোকটা কি বলল তা আমি ভালোভাবে শুনতে পেলাম না, কারণ ততক্ষণে আমি স্টার্ট দিয়ে দিয়েছি। 2 স্ট্রোক জাপানি ইঞ্জিন, একেবারে ক্যাটক্যাটে আওয়াজ। তাছাড়া আমার কান ছিল মাংকি ক্যাপে ঢাকা, ফলে কথাটা পরিষ্কার কানে এলো না। মাংকি ক্যাপ সহজে আমি পরি না, তবে শীতকালে গাড়ি চালানোর সময় এটা কিন্তু বেশ ভালো। সহজে কানে ঠান্ডা বাতাস লাগে না। গাড়িটা চলতে চলতে বেশ কিছুটা রাস্তায় একভাবেই এগিয়ে এলাম। একবার গাড়ি স্লো করে লোকটাকে তার ঠিকানা জানতে চাইলাম। তখন লোকটা স্রেফ আঙুল তুলে সামনের দিকে দেখিয়ে দিল। আমি আবার সামনের অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। চাঁদের আলোটা যেন এবার খানিকটা উজ্জ্বল হয়ে আসতে লাগলো। পেছন থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখার জন্য লুকিং গ্লাসের দিকে তাকালাম। তাকাতেই হঠাৎ যেন গোটা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এতক্ষণ যে তীক্ষ্ণ ঠান্ডার অনুভূতিটা আমি হাতের আঙুলগুলোতে অনুভব করতে পারছিলাম, সেই ঠান্ডাটা যেন এবারে মাথা থেকে পা পর্যন্ত একবার শিরশির করে কাঁপিয়ে দিয়ে গেল। দেখতে পেলাম আমার পেছনে বসে থাকা সেই লোকটা আর সেখানে নেই, অথচ আমি স্পষ্ট বুঝতে পারছি আমার ঘাড়ের কাছে লোকটার ঠান্ডা হাত আগের থেকে একটু বেশি চেপে ধরেছে। ভয় পাওয়ার জন্যই বোধহয় গাড়ির ক্লাচে রাখা হাতটা একটু নড়ে উঠেছিল। আমার পেছনের সিট থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। কি হলো? ও ভাবে হাত কাঁপছে কেন আপনার? আমি কিছুক্ষণের জন্য যেন স্তম্ভিত হয়ে পড়েছিলাম। তাই লোকটার কথাটা পুরোপুরি ভাবে শুনতে না পেলেও কানে এসে লাগলো অস্পষ্টভাবে। আবার লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখলাম, কই, লোকটা তো আমার পেছনেই বসে আছে। সেই সাদা জামাটা হাওয়ায় যেন ফরফর করে উঠছে। লোকটা বেশ রোগাটে, তার গায়ের জামাটাও বেশ ঢলা হয়েছে। লোকটার মাথার চারপাশের সাদা ছোট ছোট চুলগুলো সমান তালে হাওয়ায় উঠছে। দেখতে কিন্তু বড় অদ্ভুত লাগছিল। মাথার মাঝখানটায় মস্ত টাক, আর চারপাশের সাদা চুলগুলো হাওয়ায় উঠতে উঠতে সোজা হয়ে উঠে দাঁড়িয়েছে প্রায়। লোকটার সেই দুটো উজ্জ্বল ছোট ছোট চোখ যেন ঠিক লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আমাকে দেখছিল। আর তার সেই খয়েরি সাদা দাঁতওয়ালা মুখে একটা ম্লান হাসি দেখা যাচ্ছে। আর ঠিক তখনই মনে হলো তার হাতটা যেন কাঁধের উপর একটু চেপে বসেছে। মুহূর্তের মধ্যে লুকিং গ্লাস থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালাম। সামনে থেকে একটা বড় লরি আসছে। তার হেডলাইটের আলো চোখের একপাশে এসে পড়ল। কোন রকমে সামনের দিকে তাকিয়ে মন থেকে ব্যাপারটা ছেড়ে ফেলার চেষ্টা করলাম। এমনিতে শীতের রাত, তার উপর প্রথম দেখেই লোকটার অদ্ভুত ব্যবহার, এই সবকিছু মিলিয়ে বোধহয় ওই লোকটা আমার মনের উপর সামান্য প্রভাব ফেলেছে। তাই এসব মনে হচ্ছে। এই তো লোকটা পেছনেই বসে রয়েছে। তাহলে একটু আগেই যেটা দেখলাম, না না, আমি ভুল ভাবছি। গাড়ি চালিয়ে খানিকটা এগিয়ে গেলাম। লোকটা কিন্তু একটু আগেই বলেছিল তার বাড়ির সামনে, কিন্তু এতটা চলে আসার পরেও সে কিন্তু কোনো উচ্চবাচ্য করল না। আমি আবার তাকে জিজ্ঞাসা করার জন্য পেছনে ঘুরেছি, আর ঠিক তখনই মনে হলো লোকটা পেছনে নেই। একটু আগে পেছনে থাকা ভার, তার কাঁধের উপর ঠান্ডা হাতের অনুভবটা যেন মুহূর্তের মধ্যে কোথাও মিলিয়ে গেছে। আমার পেছনে সেই লোকটা বসে নেই। এই চাঁদের অল্প আলোয় আধো অন্ধকারে আমি একা গাড়ি চালিয়ে চলেছি, কিন্তু লোকটা কি তাহলে গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়েছে? কিন্তু সেটাই বা করবে কেন? ধুর, এরকম আবার কেউ করে নাকি? যদি লোকটার বাড়ি চলে এসে থাকে তাহলে সে আমায় বললেই তো আমি গাড়ি থামাতাম। এমনটা নয় তো যে আমায় সে বলেছে অথচ আমি শুনতে পাইনি, তাই সে লাফিয়ে নেমে পড়েছে। কিন্তু
সেটাই বা কি করে হয়? কথাটা ভাবতে ভাবতে সামনের দিকে আমি গাড়িটা আস্তে করে দাঁড় করালাম। তারপর কোনো রকমে গাড়ি থেকে নামতে যাব, ঠিক তখনই পেছন থেকে একটা কথা ভেসে এলো। কি হলো বলুন তো, গাড়ি থামালেন কেন? তার এই কথাটা শোনা মাত্র আমার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। তারপর কাঁপা কাঁপা গলায় কোনো রকমে বললাম, আপনি আপনি একটু আগে কোথায় ছিলেন? আপনাকে তো গাড়ির পেছনে দেখতে পাইনি। আমি দুটো পা রাস্তার উপরে রেখে গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছি। লোকটা আমার পেছন থেকে নেমে আমার এক পাশে এসে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে আগের মতোই স্বাভাবিক গলায় বলল, আমি তো সেই তখন থেকে আপনার গাড়ির পেছনেই বসে আছি, দেখতে পাচ্ছিলেন না বুঝি? লোকটার দিকে তাকিয়ে দেখতে পেলাম তার দুটো ঠোঁটের ফাঁকে ক্ষয়েটে দাঁতগুলো কেমন যেন অদ্ভুতভাবে ছকছক করে উঠছে, কিন্তু তার চোখ দুটো আরো বেশি উজ্জ্বল বলে মনে হচ্ছে না। আচ্ছা, আমি বোধহয় ভুল দেখেছিলাম, কিন্তু আপনি যে ওঠার সময় বললেন আপনার বাড়ি কাছেই, তা এখন আপনার বাড়ি এলো না? আর কতটা যেতে হবে? বেশি না, আর একটু। আপনি তো শুধু শুধু দেরি করিয়ে দিচ্ছেন। আচ্ছা, আপনি আমায় ভয় পাচ্ছেন না তো? কথাটার সাথে যেন একটা অদ্ভুত শ্লেষ ও হাসি মিশেছিল। তার কথাগুলো যেন কানে প্রবেশ করে গোটা শরীরে বরফের মতো ঠান্ডা স্রোত বইয়ে দিল। এমনিতেই লোকটাকে গাড়িতে তোলার পর থেকেই বড় অদ্ভুত ব্যাপার হয়ে চলেছে আমার সাথে। তবে আর মিনিট 10-15 গাড়ি চালাতে পারলেই আমি বাড়ির গলিটা এসে পড়ব। তারপর যে করেই হোক লোকটাকে রাস্তায় নামিয়ে দেব। আমার মনে হয় নিশ্চয়ই এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই আগের গাড়ির লোকটা এনাকে নামিয়ে দিয়েছে। শুধু শুধু কেন যে আমি এনাকে গাড়িতে তুলতে গেলাম। কথা না বাড়িয়ে আবার গাড়ি ছাড়লাম, কিন্তু মাঝে মাঝে গাড়ির লুকিং গ্লাসটা নজরে রেখে দেখে চলেছিলাম সেই লোকটাকে। মিনিট 5 মতো পেরিয়েছে বোধহয়, অথচ আমার মনে হলো যেন কতক্ষণ পেরিয়ে গেছে। অনেকক্ষণ ধরে এই পথে একটাও লরি আসেনি। আমার হেডলাইটের আলো ছাড়া আর কোনো আলো কোথাও যেন নেই। আকাশে চাঁদের উজ্জ্বল আলোয় চারপাশে কালো অন্ধকারের ধানের জমি পেরিয়ে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে। আর একটু এগিয়ে গেলেই জনবসতি শুরু হবে। তখন হয়তো আমার মনের খটকাটা খানিক কমে যাবে, আর এই উদ্ভট লোকটার হাত থেকেও মুক্তি পাব। নিজের মধ্যে অস্বস্তিটা একেবারে চরমে ঠেকেছে। এই ফাঁকা প্রান্তরের মধ্যে নিজেকে যেন আরো বেশি একা লাগছে। আর সব থেকে বেশি ভয় লাগছে আমার এই লোকটাকে। কিন্তু তখন হঠাৎ করে লোকটা গেল কোথায়? আমি কি সত্যি এতটা ভুল দেখেছিলাম? এবার আরো একটা কথা মনে পড়ল। লোকটাকে যেন আমি কোথায় দেখেছি, এর আগেই যেন দেখেছি, ঠিক মনে পড়ল না। কিন্তু লোকটার মুখটা যেন আমার খুব চেনা। ওই সাদা জামা, নীলচে লুঙ্গি, এক হাতে থলে আর এক হাতে লাঠি, তারপর ওই মাথার হালকা টাকের সাথে সাদা ছোট ছোট চুল। লোকটার মুখটা যেন আমার বড্ড চেনা। কিন্তু কিছুতেই লোকটার ব্যাপারে ভাবনা চিন্তা আমি না ছেড়ে ফেলতে পারছি না। লোকটাকে আমার মনে পড়ছে। লোকটা তখন পেছনে বসে অস্পষ্টভাবে কিছু বলে চলেছে। আপনি যাবেন কোথায়? আমায় নিয়ে যাবেন তো সেখানে? বলুন, সেই যেখানেই যাব সেখানে গিয়েই তো আমার অপেক্ষা করতে হবে। আবার কে নিয়ে যাবে আমায়? কথাগুলো হাওয়ার সাথে অস্পষ্টভাবে ভেসে আসছিল আমার কানে। আমি যত দ্রুত সম্ভব গাড়ি ছোটাচ্ছিলাম। তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমায় বাড়ির কাছে গিয়ে পড়তে হবে। এই লোকটা চারপাশের অদ্ভুত নিস্তব্ধতা
মাঝে মাঝে চাঁদের উজ্জ্বল আলো, সবকিছু মিলিয়ে যেন একটা অন্য জগতের আরোহী। আমার দুপাশের ফাঁকা জমি যেন আর শেষ হয় না। এই রাস্তার যেন কোনো শেষ নেই। বহুদূর থেকে ভেসে আসা কোনো ট্রাকের শব্দ আর আমার কানে এসে ধাক্কা দিচ্ছে না। হাওয়ার শব্দটাও বড্ড অদ্ভুত, কিন্তু কোথাও কিচ্ছু নেই। ভাবতে ভাবতেই হঠাৎ করে কাঁধের ওপর আবার সেই ঠান্ডা হাতের ছোঁয়াটা অনুভব করলাম। চকিতে আমার চোখ চলে গেল আবার সেই লুকিং গ্লাসের দিকে, আর সাথে সাথেই দেখতে পেলাম আমার পেছনে ঠিক লোকটা যেখানে বসেছিল সেখানেই বসে রয়েছে একটা অদ্ভুত ভয়ঙ্কর ছায়ামূর্তি। তার মাথার সাদাটে চুলগুলো যেন কপালের কাছে এসে পড়েছে। তার যেখানে মাথার টাক ছিল সেখানটা বীভৎস একটা গর্ত। সেই গর্ত থেকে অদ্ভুতভাবে কিলবিল করে উঠে আসছে রাজ্যের পোকা। দুটো সাদা উজ্জ্বল চোখ আমার দিকেই তাকিয়ে আছে ঠান্ডা নিথর দৃষ্টিতে। সেই চোখের কোনো মনি নেই, কিন্তু কেমন যেন একটা আলতো ঠান্ডা সাদাটে আভায় সেটা জলজল করছে। সে দৃষ্টির ভাষা বোঝার ক্ষমতাও আমার নেই। তার ঠোঁট এখন কোথাও যেন হারিয়ে গেছে। তার বদলে দুপাটি সাদা বড় বড় দাঁত মুখের ভেতর থেকে একেবারে বেরিয়ে আসতে চাইছে। তার নাকের পাটা উধাও, কেবল দুটো লম্বাটে ফুটোয় কালো অন্ধকার। তার একটা হাত যেটা আমার কাঁধে এসে পড়েছে, সেই হাতের রক্ত মাংস হাড় কোনো কিছুই আলাদা করে চেনা যায় না, যেন কোনো অস্তিত্বই নেই। আমি আর স্থির থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গে হাত গেল কেঁপে, আর মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলটা হুড়মুড় করে আছড়ে পড়ল সেই রাস্তার উপর। এতক্ষণ ধরে নিস্তব্ধ রাস্তা ও আমায় ঘিরে ধরে রাখা স্তম্ভিত জগৎ ভেদ করে যেন একটা ট্রাক ঠিক সেই মুহূর্তে এসে পড়ল। ট্রাকটা যখন আমার থেকে বেশ কয়েক হাত দূরে, তখন আমি আপ্রাণ উঠে পড়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু পায়ের পাতার হাড় বোধহয় ভেঙে গেছে। একটা প্রবল চিৎকার করার চেষ্টা আমার বুক থেকে গলা দিয়ে এসে আটকে গেল। মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না। মাথা তুলে সামনের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পেলাম আমার সামনে ট্রাকের কাছে দাঁড়িয়ে রয়েছে সেই লোকটা। ভুল বললাম, দাঁড়িয়ে আছে সেই বীভৎস মূর্তি, অথচ আমার কানের কাছে সেই চেনা পরিচিত গলায় কে যেন ফিসফিস করে বলছে, কি রে, চিনতে পারছিস? চিনতে পারছিস আমায়? মুহূর্তের মধ্যে যেন মনে পড়ে গেল সবকিছু। সেই ভয়ঙ্কর মূর্তি এক পা করে আমার দিকে এগিয়ে আসছে, আর তার সাথে সাথে এগিয়ে আসছে সেই ট্রাকটা। ট্রাকের ড্রাইভার কি আমায় দেখতে পাচ্ছে না? এই লোকটাই ছিল সেবার। আজ থেকে প্রায় বছর 5 আগের কথা। তখন আমার বিয়ে টিয়ে কিছু হয়নি। এমনি এক শীতের রাতে নবদ্বীপ থেকে 4-5 জন বন্ধু দুটো মোটর বাইক করে ফিরছিলাম। মাঝ রাস্তায় এই লোকটাই হঠাৎ করেই হাই রোডের এক পাশে হাত নাড়াতে নাড়াতে আমাদের থেকে লিফট চেয়েছিল। সে রাতে প্রচুর কুয়াশা ছিল। লোকটার সামনে গিয়ে দাঁড়াবার আগেই সে তুম করে এগিয়ে এসেছিল একটা মোটর বাইকের সামনে, আর ঠিক তখনই টাল সামলাতে না পেরে আমাদের একটা মোটর বাইক গিয়ে পড়েছিল লোকটার গায়ে। অকস্মাৎ ঘটনাক্রম সামলে উঠতে উঠতে যতক্ষণ লাগলো, ততক্ষণে লোকটার অবস্থা শোচনীয়। বাইকের লেগ গার্ডের চাপে তার মাথার মাঝখানের অংশটা থেতলে গিয়ে একটা বড় গর্ত মতো হয়ে গেছিল। গাড়ির ধাক্কায় লোকটা গিয়ে পড়েছিল ধানের ক্ষেতের এক পাশে। একটা মরচে ধরা লোহার রড মাটি থেকে ঠিক সেখানেই বেরিয়েছিল। তাতে সজোরে বাড়ি খেয়ে নিথর হয়ে পড়ে রইল লোকটা। আমাদের তখন বয়স কম, বুদ্ধি কাঁচা। লোকটা মরে গেছে মনে করে পুলিশের ভয়ে আমরা আর সেখানে অপেক্ষা করিনি, তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে এসেছিলাম। এই ঘটনার পর আজ বহু বছর কেটে গেছে, কিন্তু এত বছর পর সেই লোকটা এখানে এলো কি করে? সব যেন মনে পড়ে যেতে লাগলো ঠিক
ঠিক আগের মতোই। সেদিন তো এমন ভাবেই লোকটার সাদা রঙের একটা জামা, নীলচে রঙের একটা লুঙ্গি আর হাতে লাঠি পুটলি নিয়ে দাঁড়িয়েছিল পথের পাশে। ঠিক অমন ভাবেই হাত দেখিয়ে দাঁড়াতে বলেছিল। আজ যেমন ভাবে আমায় হাত দেখালো, ট্রাকটা তখন আরো কাছে এসে পড়েছে। ট্রাকের আলোয় চোখটা ঝলসে গেল, যেন দুটো হাত চোখের সামনে চেপে ধরে চিৎকার করতে গেলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরিয়ে এলো না। যখন ট্রাকের চাকাটা আমায় পিষে দিচ্ছে, ঠিক আগের মুহূর্তে শুনতে পেলাম একটা হাসি। এই রাস্তা দিয়ে আপনারা কোনোদিন যদি শীতের রাতে যান, তাহলে সাদা জামা আর নীল লুঙ্গি পরার বুড়ো লোকটা হয়তো আর দেখতে পাবেন না। দাঁড়িয়ে থাকবে পুলোবার চড়ানো, মাংকি ক্যাপ চড়ানো একটা মধ্যবয়স্ক লোক। ভালো করে মাংকি ক্যাপের ভেতরে দেখবেন মাথাটা হয়তো থেতলে গিয়ে থাকতে পারে।